বলো তো বউ, তোমার লজ্জা আমি কবে ভাঙতে পারবো? সেই কথা শুনে শিমু আরও বেশি লজ্জায় নিয়ে যায়। রাজিয়া বেগমের সাথে তার সম্পর্কটা এখন বেশ স্বাভাবিক। সাধারণ দাদি শাশুড়িদের সাথে নাতি বউয়ের সম্পর্ক যেমন হয় সেরকম। মাঝে মধ্যেই সে জিজ্ঞেস করে নতুন অতিথি আসবে কবে। দুঃখগুলো শিমুর এখনও কোথায় যেন মিলিয়ে গেছে। প্রত্যেকের ভালোবাসা পেয়ে এখন তার নিজেকে ভীষণ সুখী মনে হয়। শিমু একটা জিনিস গভীরভাবে অনুভব করেছে, পৃথিবীতে একটি মেয়েকে তার স্বামী যদি প্রকৃতভাবে ভালোবাসে তাহলে তার কোনো দুঃখই সে মেয়েটাকে স্পর্শ করতে পারে না। রাত নেমে গেছে আকাশ জুড়ে। সাফওয়ানের পছন্দ মতো শিমু নিজেকে সাজিয়েছে। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো পিঠ জুড়ে। সাফওয়ান আর শিমু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। সাফওয়ান অতি সন্তর্পণে নিজ স্ত্রীর কোমরে হাত রাখল। শিমুর কাছে যদিও এটা প্রথমবার নয়, কিন্তু তবুও তার শরীর শিউরে উঠল। সাফওয়ান আর শিমু চাঁদের আলোয় দাঁড়িয়ে কিছুক্ষণ চন্দ্রবিলাস করল। সাফওয়ান অবশেষে পেরেছে তার প্রেয়সীকে প্রেম পুকুরে ডুবিয়ে মাতাল করে দিতে, অভিমানী প্রেয়সীর অভিমান ভেঙে দিয়ে আপন করে নিতে। আজ শিমুর মনে সাফওয়ানের জন্য কোনো অভিযোগ নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। শিমুকে কোলে নিয়ে সাফওয়ান নিজের কক্ষের উদ্দেশ্যে রওনা হলো, নিজের অর্ধভাগকে আবারও পবিত্র ছোঁয়ায় রাঙিয়ে দেওয়ার জন্য। ভালোবাসাময় একটি রাতের সাক্ষী হলো আকাশের ওই রঙিন তারারা। চারিদিকে মৃদু হাওয়া এক জোড়া চড়ুই পাখিকে আরও মাতাল করে দিল। এই পবিত্র ভালোবাসা সত্যিই সুন্দর। ভালোবাসায় মোড়ানো দিনগুলো খুব দ্রুত চলে যায়, বিপরীতে দুঃখে মোড়ানো সময়গুলো যেন যেতেই চায় না। একদিনকে মনে হয় হাজার দিনের চেয়েও বেশি বড়। আসলে এগুলো সব কিন্তু আমাদের চিন্তা ধারণারই ফসল। সাফওয়ান, শিমু, আয়ান, অনিকা সবার জীবনেই পরিবর্তন এসেছে। সবাই এখন ভীষণ ব্যস্ত যার যার জীবন নিয়ে। সেদিন আয়ানের জেদের কাছে হার মেনে আলফাতার লায়লা বেগম বাধ্য হয়েছিল তাকে 1 মাসের মধ্যে বিয়ে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত আয়ান পাত্রের মুখ কটা অবধি দেখেনি। যখন জানতে পারলো মেয়েটা তোহা, তখন তার কাছে আর কোনো উপায় ছিল না। যে মেয়েটার সাথে আয়ানের সম্পর্ক ঝগড়াটে শালিকের ন্যায়, সেই মেয়েটার সাথেই গভীর বন্ধনে আবদ্ধ হয়ে যায় নিজের অজান্তেই। সারা দিন দুজনের মাঝে টোকাটুকি লেগেই থাকে। যদিও তারা বিদেশ পাড়ি জমিয়েছে বিয়ের পরপরই, কিন্তু অভিযোগগুলো ফোন দিলেই শুনতে পারা যায়। আর অনিকা এখন 6 মাসের প্রেগনেন্ট। আমান তাকে সর্বদা আগলে রাখে, কোনো রকম কাজই করতে দেয় না তাকে। আমানের বাবা সিরাজুল সাহেব ছেলের বউয়ের জন্য এক কথায় পাগল বলা চলে। আমানের মায়ের মেয়ে না থাকায় একটা মেয়ে পেয়ে তিনিও ভীষণ খুশি। পরিবর্তন এসেছে সাফওয়ান আর শিমুর জীবনেও। তারা আজকে প্রথমবারের মতো বাবা মা হতে যাচ্ছে। সাফওয়ান ওটি রুমের সামনে পায়চারি করছে। লায়লা বেগম আল্লাহর কাছে দোয়া করছেন। শিমুর বাবা তার 2 মেয়েকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে শুকনো মুখ করে। আলফাত পূর্বের মতোই মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছেন। কি রুদ্ধশ্বাস পরিস্থিতি, সময় যেন গড়ায় না, প্রতি সেকেন্ডকে মনে হয় কয়েক ঘন্টার সমান। এমন অভিজ্ঞতা হয়তো সকল হবু বাবারই হয়। প্রায় 40 মিনিট পর একজন নার্স ওটি থেকে বেরিয়ে আসে। তার হাতে সদ্য জন্মানো এক পুত্র সন্তান, যার কান্নার শব্দে নীরবতা ভেঙে গেছে বেশ কিছুক্ষণ পূর্বেই। যেন এই ছোট্ট শিশুটি নিজের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে সকলের মাঝে। বাচ্চার কান্নার শব্দ পেয়ে সাফওয়ান নার্সের দিকে দৌড়ে গেল। নার্স নিজের কোল থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটিকে সাফওয়ানের কোলে তুলে দিলেন। লায়লা বেগম দৌড়ে এলেন নিজের নাতির কাছে। সাফওয়ানের পিতৃসত্তা আন্দোলিত হলো। এক বিন্দু সুখ যেন পুরো শরীরে গ্রাস করে নিল। আহ, কি যে আনন্দ, সেটা কখনোই বলে বোঝানো সম্ভব নয়। লায়লা বেগম নিজের নাতিকে কোলে নিয়ে বললেন আলহামদুলিল্লাহ। অনিকা আর রাজিয়া বেগম নিজেদের শরীরের অসুস্থতার কারণে হসপিটালে উপস্থিত নেই, কিন্তু তবুও তারা বারবার ফোন কল করছে। আলফাত নিজে তাদেরকে সুখবরটা দিলেন। তার গম্ভীর মুখে হাসি ছড়িয়ে পড়ল। দৌড়ে গেলেন নিজের নাতিকে দেখতে। ফিহারি হাও বাদ গেল। সাফওয়ান নার্সকে উদ্দেশ্য করে বলল, সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীও অনেক ভালো আছেন। আমি ওর সাথে কখন দেখা করতে পারবো? আর কিছুক্ষণ পরেই। সাফওয়ানের সত্তা শান্ত হলো।
আনন্দিত হলো এই ভেবে যে তার স্ত্রী সন্তান উভয়ই সুস্থ আছে। বেশ কিছুক্ষণ পরে সাফওয়ানকে শিমুর কাছে যেতে দেওয়া হলো। শিমু চোখ দুটো বন্ধ করে আছে, এক হাতে স্যালাইন চলছে। ধীর পায়ে হেঁটে সাফওয়ান শিমুর পাশে গিয়ে বসলো। শিমুর এক হাত নিজের দুই হাতের মাঝে পুরে নিল। কেমন লাগছে এখন তোমার? শিমু স্বামীর কণ্ঠ পেয়ে চোখ খুলে তাকালো, মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বাবুকে দেখেছেন? সাফওয়ান উপর থেকে নিচে মাথা নাড়ালো। জানো, একদম তোমার মতো হয়েছে দেখতে। শিমুর ঠোঁটের কোণের হাসি আরো প্রশস্ত হলো। একজন নার্স ওদের বাচ্চাকে নিয়ে এসে সাফওয়ানের কোলে দিল। শিমুর স্বামী আর বাচ্চাকে দেখে খুশিতে দুই চোখ বন্ধ করে নিল। তার জীবনের সর্বোত্তম পাওয়া হয়তো এইটাই। ওর আজ নিজেকে পরিপূর্ণ নারী বলে মনে হচ্ছে। ওর মতো সাধারণ একটা মেয়ে যে এত কিছু পেয়ে যাবে সেটাও কল্পনাও করতে পারেনি। শিমুকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে 1 মাস হলো। ও এখন সম্পূর্ণ সুস্থ। ওর সমস্ত খেয়াল রায়লা এবং রাজিয়া বেগম নিচে রাখেন। রাজিয়া বেগম এখন অনেকটা পরিবর্তন হয়েছে। বলতে গেলে শিমুর অমায়িক ব্যবহার তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। গুরু গম্ভীর আলফাত সাহেবও এখন বেশ হাসি খুশি থাকে নাতিকে নিয়ে। আয়ান ও তোহাও এসেছে ছোট সাদমানকে দেখতে। তোহার কোলে ছোট সাদ চোখ বন্ধ করে আছে। তোহা আয়ানকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমারও খুব দ্রুত একটা পুচকি চাই। নিজেই নিজেকে সামলাতে পারে না, সে আবার পুচকা পুচকি সামলাবে। কথাটা মোটেও পছন্দ হলো না তোহার। রাগ করে সাদমানকে শিমুর কোলে দিয়ে নিয়ে গট গট করে নিজের কক্ষে চলে গেল। শিমু আয়ানের দিকে চোখ গরম করে তাকাতেই আয়ান ও তোহার পেছনে হাঁটা দিল। তাদের এই কাণ্ড দেখে লায়লা বেগম হাসতে হাসতে ড্রয়িং রুমে এসে বসলেন। যাই বলো বৌমা, আয়নের জন্য কিন্তু তোয়া একবারেই পারফেক্ট। জি আম্মা, পারফেক্ট ম্যাচ। আয়ান গিয়ে তোহাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এত রাগ করো কেন কথায় কথায়? তুমি তো সব আজে বাজে কথা বলে রাগিয়ে দাও। ওকে, আর রাখবো না। আমাদের 1 ডজন বাচ্চা হবে, এবার খুশি তো? কিন্তু এত বাচ্চা দিয়ে কি করব? ফুটবল টিম বানাবো। তোহা পেছন থেকে ঘুরে আয়ানের নাক টিপে দিল। ওকে। শিমুকে দেখে রাখার জন্য, বাবুকে টেক কেয়ার করার জন্য সাফওয়ান শিমুকে বাড়িতেই রেখে গেছে। বাড়িতে এসেই পুত্রকে নিয়ে এই যে মরিয়া হয়ে উঠেছে। দিন দুনিয়া সব ভুলে বসেছে একদম। শিমু কয়েকবার ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু সাফওয়ানের কোনো পাত্তাই নেই। তাই আর না পেরে খাবার বেড়ে একেবারে নিজের ঘরে নিয়ে এসেছে। এই যে সাহেব, খেতে তো হবে নাকি? আপনি নিজেও খাচ্ছেন না, আমার ছেলেকেও খেতে দিচ্ছেন না। খাওয়া দাওয়া সব পরে হবে। শিমু আর সাফওয়ানের সাথে তর্কে জড়ায় না। এক প্লেটে ভাত মেখে নিয়ে সাফওয়ানের কাছে যায়। এক লোকমা ভাত সাফওয়ানের সামনে ধরে। আসার পর কিছুই খাওয়া হয়নি আপনার, তাই কোনো বিরক্তি না করে এগুলো মুখে পুরুন চটপট। সাফওয়ান আর মানা করে না, কিন্তু বউয়ের সাথে দুষ্টুমি করতেও ছাড়ে না। শিমু বিরক্তি হয়ে বলে, এক বাচ্চার বাবা হয়ে গেলেন, তবুও দুষ্টুমি গেল না। আরেক বাচ্চার বাবা হওয়ার প্ল্যান করছি, কি বলো আব্বু? সাফওয়ান নিজের ছেলেকে কথাটা না বলে শিমুর দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আপনার লজ্জা জীবনেও হবে না। স্ত্রীর কাছে লজ্জা পেলে তো সন্ন্যাসী হতে হবে। শিমু সাফওয়ানকে আলতো চাপড় মেরে সাফওয়ানের কাঁধে মাথা রাখলো। আমি আপনার সাথে বৃদ্ধ হতে চাই সাফওয়ান। আপনাকে ভালোবেসে আপনার প্রেম পুকুরে ডুবে যেতে চাই। শুধু এতটুকু পেলে আমার কিছুই চাই না। আমি তোমার প্রেম পুকুরে ডুবে নিজের অস্তিত্ব সংকটে ফেলেছি। এমন সংকটে আমি বারবার পড়তে চাই। তোমার প্রেমের পুকুরে আমি এক সাধারণ মাঝি হয়ে বাঁচতে চাই। আমি তোমাকে ভালোবেসে জান্নাতে যেতে চাই। আমিও আপনাকে এপার ওপারে দুই পারেই পেতে চাই। ওদের কথার মাঝেই সাদমান জোরে কেঁদে ওঠে। দুজনেই নিজেদের হুঁশে ফিরে আসে। দুজনেই মুচকি হেসে আগলে নেয় নিজেদের ছেলেকে। এটাই যে তাদের ভালোবাসার সর্বোত্তম চিহ্ন।